হ্যালো সবাই, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরাও ভালো আছি। গত আগস্টের 8 তারিখে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম মালদ্বীপে। তো এই মালদ্বীপের পুরো জার্নিটাই ছোট ছোট করে আমি ভিডিও করে এনেছিলাম এবং ভিডিওগুলো সময়ের অভাবে আপলোড করতে পারছিলাম না। তো এখন চিন্তা করলাম বেশ কিছুদিন হয়ে গেছে, সো ভিডিওগুলো আপলোড করে দিই। যারা ভবিষ্যতে মালদ্বীপ যেতে চান তাদের হয়তো বা হেল্প হলেও হতে পারে ভিডিও দেখে। তো সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 9:30টায় এবং ফ্লাইট টাইমের কমপক্ষে 3 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছে যাবার কথা ছিল, যার কারণে বেশ সকালে আমরা রওনা দিয়েছিলাম। এবং আমার যতদূর মনে পড়ে আমরা সারা রাত সেদিন ঘুমাইনি। আমাদের প্যাকেজিং করে ঠোরে বের হবো এই টেনশনে আর রাত্রে আসলে ঘুমানো হয়নি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন চারিদিকে আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল। আমরাও রওনা দিয়েছিলাম। আর এই ভিডিওতে কিন্তু থাকবে ঢাকা থেকে মালদ্বীপের মাফুসি পৌঁছাবার বিস্তারিত, এবং এরপরে কিন্তু মাফুসির যে সময়টুকু এবং মালদ্বীপে আরও যে যে জায়গাগুলো আমরা ভিজিট করেছিলাম সেগুলো আমাদের পরের ভিডিওতে থাকবে। তো দেখতে দেখতে আমরা সংসদ ভবনের কাছে চলে আসলাম। আর সংসদ ভবন আমার খুব ইমোশনের জায়গা। এই জায়গাটা দিয়ে যখনই আমি যাই, কেন জানি না, আমি জায়গাটা ভিডিও না করলে আমার ভালো লাগে না। তো খুব চেষ্টা করতেছিলাম ফুটেজ নেওয়ার। প্রচুর গাছপালার জন্য হয়তো সংসদ ভবন খুব ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমার কেন যেন খুবই ভালো লাগে এই জায়গার ভিডিও শ্যুট নিতে। তো আমরা খুব তাড়াতাড়ি, কিন্তু যেহেতু সকালবেলা একদমই ভিড় ছিল না, রাস্তায় কোনো জ্যাম ট্রাফিক কিচ্ছু ছিল না, যার কারণে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি এয়ারপোর্ট পৌঁছাইতে। সম্ভবত আমরা 20-25 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম, যেটা কিনা নর্মাল দিনগুলো বা নর্মাল সময় একেবারে অসম্ভব। আর এখন আমরা আমাদের লাগেজ গাড়ি থেকে নামিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে এসেছিলাম। এয়ারপোর্টে কিন্তু চাইলেই সব জায়গায় ভিডিও আসলে করা যায় না, একটু চেকিংয়ের ব্যাপার থাকে, সিকিউরিটি ইস্যু থাকে, রেস্ট্রিকশানের ব্যাপার আছে, যার কারণে কিছু কিছু জায়গায় কেটে কেটে ভিডিও করতে হয়েছে। আমাদের আজকের যাত্রা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের সাথে, এবং আমরা বোর্ডিং পাস কালেক্ট করার জন্য ইতিমধ্যে ইউএস বাংলার কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছিলাম। এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু মালদ্বীপে প্রচুর বাংলাদেশি থাকে, তো খুব স্বাভাবিকভাবেই একটু রাশ থাকারই কথা ছিল, এবং সেটাই ছিল। সকাল সকাল প্রচুর মানুষজন ছিল, এবং বোর্ডিং পাস কালেক্ট শেষে আমরা কিন্তু ইতিমধ্যেই ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। ইমিগ্রেশন একদমই স্মুথ ছিল, এটা নিয়ে আসলে কোনো চিন্তা করার কিছুই নেই। ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট পাসপোর্টে আমাদেরকে সিলটা দিয়ে দিয়েছিল, এবং এরপরে ইমিগ্রেশন পার করে একটু ঢং করছিলাম। আর এই যে এই জায়গাটাতে যতবার আমি এয়ারপোর্টে আসি, একদম সেম এই জায়গাটাতে আমি একটু ভিডিও করি, টিকটক করি, রং ঢং করি, এটা আমার খুব ভালো লাগে। এবং এটা শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম লাউঞ্জে। এয়ারপোর্টে কিন্তু বেশ কিছু ব্যাংকের লাউঞ্জ আছে, এটা আপনারা অনেকেই জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলছি। আমরা আসলে ওই দিন ব্যবহার করেছিলাম সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি, সেটির লাউঞ্জটা। এবং এছাড়াও কিন্তু এমটিবি, তারপরে ইউসিবি, ইভিএল, আরও বেশ কিছু ব্যাংকের কিন্তু লাউঞ্জ অ্যাভেলেবেল ছিল। তো আমাদের যেহেতু আমেরিকান এক্সপ্রেসের কার্ড, সুতরাং আমরা সিটি ব্যাংকের লাউঞ্জে এসেছিলাম। ভিতরের ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল এবং খুবই রিল্যাক্সিং লাগছিল। এখানে কিন্তু সকালের ব্রেকফাস্টে বুফে অ্যাভেলেবেল ছিল, এবং আমরা জাস্ট একটু রেস্ট করেই চারিদিকে ঘুরে দেখছিলাম, এবং এই যে অলরেডি খাবার নেওয়া শুরু করে ফেলেছি। তো এখানকার খাবারের মান নিয়ে আসলে কথা বলার কোনো খুব একটা সুযোগ নেই, আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। সেটা হচ্ছে যে এই লাঞ্চের খাবারগুলো কিন্তু মেনটেন করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সুতরাং খাবারের মান বুঝতেই পারছেন ভালো হবে। খুব বেশি আইটেম ছিল না, তবে যা ছিল তা একদম যথেষ্ট ছিল বলে আমার কাছে মনে হয়েছে, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল। সকালবেলা আসলে খুব বেশি খাওয়া যায় না, বাট যেহেতু খাবারের টেস্ট আসলেই অনেক ভালো, সুতরাং টুকটাক অনেক কিছু টেস্ট করার চেষ্টা করেছি আমি এবং আমার হাজব্যান্ড। আর সে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। এর ফাঁকে একটু বলে রাখি, আমাদের কিন্তু খুবই শর্ট ট্রিপ ছিল মালদ্বীপে, সেটা হচ্ছে গিয়ে 4 রাত 5 দিনের। তো ওই সময়টাতে ইউএস বাংলার অফার চলছিল, তো আমরা তাদের প্যাকেজটা নিয়েছিলাম
2 রাত 3 দিনের, এবং ওটাকে কাস্টমাইজ করে আমরা আরও 2 রাত বাড়িয়ে আমাদের পছন্দ মতন করে ট্যুরটা সাজিয়েছিলাম। এবং পুরো ট্যুরটার কিন্তু ভিডিও একটার পর একটা করে আমার পেজে আপলোড করা থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এই জাতীয় যে অফারগুলো বা প্যাকেজগুলো হচ্ছে ইউএস বাংলা প্রোভাইড করে, সেগুলো কিন্তু আপনারাও চাইলে আপনাদের মতন করে সুন্দর করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারেন। তাতে করে কিন্তু আমার কাছে মনে হয় বেশ স্বাচ্ছন্দ্যে ট্যুর দেওয়া সম্ভব। আর যেহেতু মালদ্বীপ সকল ভ্রমণ প্রেমীদের প্রথম পছন্দের জায়গা, আর বেশ ব্যয়বহুলও বলা চলে, কিন্তু আপনারা যদি নিজেরা একটু সাজিয়ে নেন, নিজেদের ট্যুর প্ল্যানটা করেন, তাহলে খুব বেশি খরচ হবে না, তবে একেবারে কম খরচে ঘুরে আসতে পারবেন সেটা বলার আসলে সুযোগ নেই, যেহেতু এটা মালদ্বীপ। কিন্তু কম্পারেটিভলি আপনারা কিন্তু কম খরচে ঘুরে আসতে পারবেন যদি কিনা নিজেরা একটু সেভাবে করে আপনাদের ট্যুরটা সাজিয়ে নেন। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমার হাজব্যান্ড রীতিমতো ঘুমিয়ে পড়েছিল। শুরুতেই বলেছিলাম খুবই কমফোর্টেবল একটা প্লেস ছিল, এবং শেষের দিকে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। খুব মাথা ব্যথা করছিল, সারা রাত ঘুম হয়নি বললাম। এবং এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, এবং ততক্ষণে আমাদের কিন্তু ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। সুতরাং দেরি করার কোনো সুযোগ নেই, আমরা চটজলদি চলে যাচ্ছিলাম। এবং যাওয়ার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এই একটা ফ্লোরেই কিন্তু সমস্ত ব্যাংকের যে কয়টা লাউঞ্জ আছে এবং সবগুলো কিন্তু এই ফ্লোরেই ছিল। এবং এই যে আমরা কিন্তু আমাদের গেটের কাছে চলে এসেছি। আর এখানেও কিন্তু আপনার চেকিং হবে, এবং এখানে বেশ ভালোই একটা চেকিং হয়। আপনার জুতো টুতো একদম শুরু করে বেল্ট, ঘড়ি, মোবাইল যা কিছু আছে সব কিছু কিন্তু চেকিংয়ের জন্য দিয়ে দিতে হয়। এবং এইটাই আসলে মূলত লাস্ট চেক। এরপরেই হচ্ছে কি আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্লাইটে উঠে যেতে পারবেন। আর এই যে আমাদের জন্য ইউএস বাংলা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে। আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর ট্যুর তো আসলে সবসময় স্পেশালি হয়, সেখানে কিছু ছবি না তুললে একেবারেই হয় না। আর আমরা এই যে ভিডিও করতে করতে কিছু ছবিও তুলে ফেলছিলাম। আমাদের ফ্লাইটের সময়টাতে বেশ বৃষ্টি আবহাওয়া ছিল, চারিদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। যদিও বাসা থেকে বের হবার সময় আবহাওয়া কিন্তু ঠান্ডা ছিল, কিন্তু বৃষ্টি ছিল না। আর ফ্লাইট টাইমটাতে বেশ ভালোই বৃষ্টি ছিল। আর এই যে এখন আমরা হচ্ছে কি বিমানের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। প্রচুর বাঙালি, এবং এখন তো বাঙালি কেবল দেখা শুরু হলো। মালদ্বীপ এমন একটা জায়গা যেখানে গিয়ে আমার মনে হয় না যে শুধু আপনার ভিউটা মনে হবে যে আপনি দেশের বাইরে আছেন, কিন্তু মানুষের সাথে কথা এবং সব কিছু মিলে আপনার মনেই হবে না যে আপনি দেশের বাইরে অন্য কোথাও আছেন। একদম বাঙালি, চারিদিকে বাঙালি, সেসব আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোতেই দেখবেন। এবং আমরা হচ্ছে যে আমাদের আসন খুঁজতেছিলাম, তো খোঁজা শেষ, খুব সুন্দর করে বসে পড়লাম। বসার পরেই দেখি বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি। এবং এর ভিতরেই আমাদের যাত্রা শুরু হবে। ইতিমধ্যে যাত্রার আগে সমস্ত ফর্মালিটি শেষ হচ্ছে। আর আমাদের ফ্লাইটে কিন্তু আমরা যে হোটেলে গিয়ে শুরুতেই উঠবো, সেই হোটেলে চাকরি করেন এমন একজন ভদ্রলোক ছিলেন, যার সাথে আমাদের বিমানবন্দরে গিয়ে পরিচয় হলো, এবং আমরা একই ফ্লাইটে ছিলাম। তাকেও আপনারা হয়তো সামনের দিকে দেখতে পারবেন। যাই হোক, আমাদের বিমান কিন্তু অলরেডি শুরু করেছে তার পথ চলা, বৃষ্টি মাথায় নিয়ে। আর এই যে বিমানে উঠবো, আর বিমানের পাখাটা আমার চোখের সামনে থাকবে না, এটা তো কেমন হয়ে যায় না। যাই হোক, পাখাটা সামনে আছে, তবে ভালো ব্যাপার হচ্ছে যে সামনে আরও একটা উইন্ডো ছিল, যার কারণে আমি একটু টুকটাক শটগুলো নিতে পারতেছি। আর এই যে বিমান কিন্তু এখনই ফ্লাই করবে, বেশ গতি বেড়ে গেছে বিমানের। আমার কাছে কিন্তু বিমানের এই ফ্লাই করা আর ল্যান্ডিং করার মোমেন্টটা খুবই এক্সাইটিং লাগে। যাই হোক, এই ফ্লাই করতে থাক, আর এর ভিতরে কিন্তু আমি টুকটাক ছোট ছোট ইনফরমেশান দিয়ে দিব আমাদের ট্যুর সম্পর্কে। তো আমরা যে ইউএস বাংলার প্যাকেজটা নিয়েছিলাম, প্যাকেজ থেকে যে আমাদের 2 রাত হোটেল থাকার সুযোগ, সেইটা কিন্তু আমরা প্রথম 2 রাতেই প্যাকেজের হোটেলেই থাকবো। আর বাকি 2 রাত কিন্তু আমরা আমাদের পছন্দের হোটেলে থাকবো মালদ্বীপে গিয়ে।
আর সেটা তো আমরা কোন কোন হোটেলে থাকছি সামনে দেখতেই পারবেন। আর আপনি কিন্তু ইউএস বাংলার অফার যদি নেন তাহলে কিন্তু বেশ কিছু হোটেল তারা আপনার পছন্দের সুযোগ দিবে। তো এর ভিতর থেকে আপনি আপনার পছন্দের হোটেল বুক করে নিতে পারেন। তবে যেটা হবে যে আপনার হোটেল পছন্দের উপরে কিন্তু আপনার প্রাইসটা একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে। তো আমরা নিয়েছিলাম কানিপাম। তো এইটা মোটামুটি মাফুসিতে যে 3-4টা হোটেল তারা অফার করেছিল তার মধ্যে এটা একটু এক্সপেন্সিভ ছিল। আর এর ভিতরে স্পেশালি আপনি যদি সি ভিউ রুম নিতে চান তাহলে কিন্তু প্রাইসটা আরও কিছুটা বেড়ে যায়। তো আমরা সি ভিউ রুমই নিয়েছিলাম। আর প্যাকেজ কিন্তু এক এক সময় এক এক রকম প্রাইস থাকে, যার কারণে এখন প্রাইসটা আসলে বলে খুব একটা মনে হয় না লাভ আছে, কারণ ওই অফারটা তখন শেষ হয়ে গিয়েছিল। হয়তো ফিউচারে তারা আবার অফার দিবে, তারা প্রায় অফারগুলো দিয়ে থাকে। তো আমাদের সি ভিউ রুম কানিতে পড়েছিল 55,000 প্লাস পার পারসন। তাতে করে আপনি বিমানে যাওয়া আসা এবং 2 রাত হোটেলে থাকা এবং সকালে বুফে ব্রেকফাস্ট পাবেন, বাকি সব আপনার নিজের খরচে। আর এই যে দেখতে দেখতে বিমানে কিন্তু আমাদের টুকটাক বেশ অনেক খাবার দিয়ে দিয়েছে, যদিও খাওয়ার মতন একদমই আমাদের মুড ছিল না, কারণ গিয়ে আমরা এয়ারপোর্ট লাউঞ্জে এত খাবার খেয়েছিলাম, তো একদম ফুল বুকড। যাই হোক, তারপরেও ইউএস বাংলার খাবার খুবই স্পেশাল হয়, ওদের খাবার খুবই ভালো। যাই হোক, এই গিয়ে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন মালদ্বীপের সীমানার ভিতরে ঢুকে পড়েছি। ছোট ছোট দ্বীপ অলরেডি দেখা যাচ্ছে এবং এত সুন্দর, মানে আপনার মনে হবে বিমান থেকে যখন প্রথম ভিউটা দেখবেন মালদ্বীপের, তখনই আপনার অর্ধেক পয়সা উসুল হয়ে যাবে, পরিশ্রম উসুল হয়ে যাবে। তো আমাদের এবার মালদ্বীপের ট্যুরটা একদমই একটা সাডেন প্ল্যান ছিল, শর্ট প্ল্যান। আমরা আসলে হুট করে ডিসিশান নেই, যার কারণে অনেক লম্বা করতে পারিনি। তবে বেশ ভালো ছিল। এর ভিতরে আমার সাথে একটা ট্র্যাজেডিও হয়ে গেছে, যেটা আপনারা আসলে পরের দিকের ভিডিওগুলোতে হয়তো দেখবেন। প্রথম ভিডিওতে এটা থাকছে না। যাই হোক, কী হয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনার নেক্সট ভিডিও ফলো করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মালদ্বীপ আমরা চলে এসেছি। 1200+ দ্বীপ নিয়ে এই দ্বীপরাজ্য মালদ্বীপ, এবং ওদের কিন্তু চলাচলের প্রধান মাধ্যম গিয়ে আপনার ফেরি, স্পিড বোট। হ্যাঁ, আর এই যে এখন আমাদের ল্যান্ডিং টাইম, আমরা ল্যান্ড অলরেডি করে ফেলেছি মালদ্বীপের এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এয়ারপোর্ট কিন্তু খুব বড় যে এমন না, বা খুব বিশেষ কিছু আমার কাছে মনে হয়নি। আমি এর থেকে সুন্দর এয়ারপোর্ট আসলে দেখেছি। এক্সপেকটেশন আরও হাই ছিল। যাই হোক, এক্সপেকটেশন হাই থাকলেও একেবারে হতাশাজনক তা না। তবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সারা পৃথিবীর মানুষজন এই এয়ারপোর্টে আসা যাওয়া করে, বিশেষ করে ভ্রমণ পিপাসুরা, তো এয়ারপোর্টটা আরও সুন্দর হলেও হতে পারতো। তবে খারাপ না, খারাপ বলা যায় না, সুন্দর। আসলে মালদ্বীপ দেশ এত সুন্দর যে খুব স্বাভাবিকভাবে এক্সপেকটেশন আমাদের অনেক হাই থাকে। তো যাই হোক, আমরা কিন্তু এর মধ্যে মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। একদমই ঝামেলা ছিল না, একদমই খুবই স্মুথলি হয়ে গেছে। তেমন কোনো কথাও জিজ্ঞেস করেনি, কিছুই না। জাস্ট পাসপোর্টটা নিয়ে তারা যে 30 দিনের অনারেবল ভিসা দিয়ে দিয়েছে, এবং এখন আমরা কিন্তু আমাদের লাগেজ কালেক্ট করে জাস্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। বের হয়ে আমাদের কিন্তু হোটেল যেটা নিয়েছিলাম সেখান থেকেই হোটেলের প্রাইজের ভিতরেই কিন্তু আমাদের এয়ারপোর্ট থেকে পিক ড্রপ ছিল, যার কারণে কিন্তু আমাদের মালদ্বীপে সব থেকে সুবিধা যেটা হয়েছে যে আমাদের এক্সট্রা করে যে ফেরি বা স্পিড বোটের যে ভাড়া সেটা আমাদের গুনতে হয়নি। এই একটা সুবিধা আমরা পেয়েছিলাম, কারণ ফেরি গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, যে গভর্নমেন্ট ফেরিগুলো খুবই টাইট শিডিউল। আর তার মধ্যে যে আপনি প্রাইভেট যদি স্পিড বোট নেন বেশ কস্টলি।
যেহেতু ওখানে আপনার মালদ্বীপিয়ান রুপি বাংলাদেশের টাকার সাথে ভালোই একটা ডিফারেন্স আছে। তার উপরে আপনি হচ্ছে যে মালদ্বীপে চাইলে কিন্তু ডলারও ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা কিছু মালদ্বীপিয়ান রুপি বাংলাদেশ থেকে করে নিয়ে গেছিলাম, আর বড় অঙ্কটা হচ্ছে ডলারে, এবং আমাদের কার্ড এন্ডোজ করা ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা খরচ করেছি, যখন যেভাবে যেখানে পেমেন্টের সুবিধা হয়েছে সেভাবেই। আর এয়ারপোর্ট থেকে বের হলেই কিন্তু মালদ্বীপের সব থেকে বেশি সুন্দর সেই ভিউ, সমুদ্রের ভিউ একদম এয়ারপোর্টের সামনে। আমরা কিন্তু আমাদের কানি হোটেলের যে কাউন্টারটা ছিল সেখানে কথা বলে এসেছি অলরেডি। তো আমাদের হাতে 2-3 ঘন্টা সময় ছিল। তাদের স্পিড বোট আসার বেশ খানিকটা সময় দেরি ছিল, যার কারণে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। এবং মালদ্বীপে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, সেটা হচ্ছে যে ওরা কিন্তু সব কিছু অন টাইমে করতে পছন্দ করে, এবং যে সময়টা বলবে এক্স্যাক্ট সেই সময়টাতে আপনারা সব কিছু অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে স্পিড বোট আসার আগ পর্যন্ত আমরা হচ্ছে সমুদ্রের চারিপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম। খুবই চমৎকার ভিউ, চমৎকার। এই সৌন্দর্যের আসলে কোনো ব্যাখ্যা হয় না, কোনো সংজ্ঞা হয় না। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। তো আপনারাও দেখেন, আমি আসলে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম খুবই স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম। এই সৌন্দর্য, ইচ্ছা তো আছে আরও বহুবার যাবার, বহুবার দেখবার। জানি না হবে কি না, তবে যা দেখেছি, যে স্মৃতি সাথে করে নিয়ে এসেছি, তাও আসলে কম নয়। তো চারিদিকে দেখছিলাম, এবং মালদ্বীপ কিন্তু সমগ্র বিশ্বের মানুষের খুবই দৃষ্টিকার একটা দেশ। এই দেশে গেলে আপনি পৃথিবীর বহু দেশের মানুষের সাথে পরিচিত হবেন, কথা বলবেন, দেখা সাক্ষাৎ হওয়ার একটা সুযোগ পাবেন। আমাদেরও হয়েছে, বহু মানুষের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে ওখানে গিয়ে। তো মনে হয় সারা বিশ্বটা একখানে এসে মানে জমা বেঁধেছে, সেটা হচ্ছে মালদ্বীপ। হ্যাঁ, তো আমি আবার একটু টুকটাক ঢং করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আসলে সুন্দর একটা জায়গায় গেলে না মন এত ভালো থাকে, সব কিছুতেই ভালো লাগে, যা করি তাতেই ভালো লাগে। এয়ারপোর্টের চারিপাশে হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। তো আমাদের খুব কাছাকাছি সময় চলে এসছে আমাদের স্পিড বোট আসার সময়ের দিকে লক্ষ্য রাখছিলাম, যে স্পিড বোট আসলে আমরা কিনা সাথে সাথে উঠে যেতে পারি। তো স্পিড বোট থেকে কিন্তু আমাদের যে গন্তব্য মাফুসি আইল্যান্ড, সেখানে যেতে প্রায় 40-45 মিনিট সময় লাগে। আর মালদ্বীপে যতগুলো দ্বীপ আছে তার ভিতরে কিন্তু মাফুসি অনেক জনপ্রিয়, বিশেষ করে ট্যুরিস্টদের কাছে, এবং এটা কিন্তু পাবলিক আইল্যান্ড। আরও কিছু পাবলিক আইল্যান্ড আছে মালদ্বীপে, তবে মাফুসির মতো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। এছাড়া অনেকগুলো কিন্তু ওদের প্রাইভেট আইল্যান্ড আছে। তো প্রাইভেট আইল্যান্ডের ভিডিও আমার করা আছে, যেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আসবে। আর এখন কিন্তু আমরা কানির কাউন্টার থেকে জেনে গিয়েছি যে আমাদের স্পিড বোট চলে এসছে। তো আমরা যারা কানির ট্যুরিস্ট আছি তারা সবাই একসাথে যাচ্ছিলাম স্পিড বোটে ওঠার জন্য। আর তাদের গাইড কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে সবাইকে একসাথে নিয়ে যাচ্ছিল, যাতে করে কেউ মিসিং না হয়। তাদের হাতে লিস্ট থাকে, প্রতিদিনই লিস্ট থাকে যে কানির ট্যুরিস্ট কারা, তাদের লিস্ট ধরে ধরে নাম চেক করে তারা হচ্ছে গিয়ে একসাথে করে তারপরেই হচ্ছে স্পিড বোর্ডের কাছে যায়। তো এই যে আমরা কিন্তু স্পিড বোর্ডের কাছে চলে এসেছি, একদম এয়ারপোর্টের কাছে। হ্যাঁ, সব কিছু হচ্ছে ওদের খুব কাছাকাছি হয়, খুব বেশি ডিস্টেন্সে আসলে আমার কাছে কিছুই লাগেনি, সব কিছু পায়ে হাঁটা ডিস্টেন্স। এখানে কিন্তু আমরা বিভিন্ন দেশের ট্যুরিস্ট ছিলাম, আর সব ট্যুরিস্ট কিন্তু আস্তে আস্তে এক এক করে স্পিড বোটে উঠে যাচ্ছে। আর আপনি যে দেশেরই হন না কেন, ভাষাগত কিন্তু খুব একটা সমস্যা মালদ্বীপে হওয়ার কথা না, কারণ ওখানে সবাই ইংরেজি জানে। আর বিশেষ করে বাঙালিদের জন্য যেটা বিশেষ সুবিধা, সেটা হচ্ছে ওখানে এত বাঙালি প্রবাসী মানে চাকরিরত আছেন যে আপনার মনেই হবে না যে আপনি বাংলার বাহিরে অন্য কোথাও আছেন। হ্যাঁ, আপনি সব জায়গায় বাংলাদেশি পাবেন। আমাদের স্পিড বোট থেকে শুরু করে একদম হোটেল বলেন, এবং আমরা যে যতগুলো জায়গা আসলে ভিজিট করেছি প্রত্যেক জায়গায় এত এত বাঙালি দেখেছি। যাই হোক, আপনি বাংলা বলেন, হিন্দি বলেন, ইংরেজি বলেন, কোনো ভাষাতেই কিন্তু আপনার খুব একটা বেগ পেতে হবে না।
আর আমি আসলে এই সৌন্দর্যে এত বিমোহিত ছিলাম, আমি যা দেখতেছিলাম সবই ভালো লাগতেছিল এবং আমি আসলে কল্পনাও ভাবি নাই যে কিছুক্ষণ পরে স্পিড বোর্ডের যে জার্নিটা শুরু হবে সেটা যে কত ভয়ঙ্কর সুন্দর হতে পারে। হ্যাঁ, তো কথা বলতে বলতে কিন্তু আমাদের স্পিড বোর্ড অলরেডি চলা শুরু করেছে আস্তে আস্তে। আর মালদ্বীপ আর হুলুমালে শহর কিন্তু একদম পাশাপাশি, যেটা কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন। মালদ্বীপে কিন্তু একটা মাত্র ব্রিজ যেটা কিনা এই দুটো দ্বীপকে মিলিত করেছে, সেটা হচ্ছে যে এই হুলুমালে আর মালে সিটি। হ্যাঁ, তো মালে সিটি হুলুমালে সবই আপনাদেরকে ঘুরে দেখাবো, সেটা হচ্ছে আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে। আর যে ব্রিজটা মালে সিটি আর হুলুমালেকে এক করেছে, আমরা কিন্তু সেই ব্রিজটা অতিক্রম করব। আর এখন কিন্তু স্পিড বোট বেশ ভালোই গতি, এবং কিছুক্ষণ পরে আমাদের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর ছিল এবং সমুদ্রের এত উত্তাল ঢেউ আমাদের কিন্তু এর আগে কখনো আসলে এভাবে এক্সপিরিয়েন্স করা হয়নি। তো খুব স্বাভাবিকভাবেই আমরা জানি স্পিড বোট ঝাঁকি হবে, সমুদ্র, সেখানে তো আর কোনো কথাই নেই, বেশ ভালো ঝাঁকি হবে। কিন্তু যে ভয়ঙ্কর ঝাঁকি সেটা আসলে একদমই বুঝিনি। আর তারপরে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে যারা হচ্ছে ঝাঁকুনিতে বা সমুদ্রে ভয় পান বা এই জাতীয় স্পিড বোটে উঠতে ভয় পান কিন্তু তারপরে উঠে পড়েছেন এবং কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন স্পিড বোটের পিছনের দিকে বসবার। কম্পারেটিভলি পিছনের দিকে ঝাঁকি কিন্তু মানে খানিকটা কম হয়, যেটা আমি জানতাম না। আমি তো খুব শখ করে সামনে বসেছিলাম। আমি জেনেছি অনেক পরে গিয়ে, একদম ট্র্যাজেডিতে পড়ার মুহূর্তে। যাই হোক, এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মালে সিটি আর হুলুমালে দুটো দ্বীপকে একত্রিত করেছে। তো আমার হাজব্যান্ড একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আসলে এই সমস্ত চেষ্টাই আসলে বৃথা যাওয়া ছাড়া কিছুই না, কারণ এখানে নিজে স্থির থেকে বসে থাকাটা ভীষণ কষ্টের ছিল। একরকম সারভাইভ করছিলাম খুব কষ্টে। তো তারপরেও খুব কষ্টে ভিডিও করেছি, খুব সাহস নিয়ে বসেছিলাম। পুরো সমুদ্রে জার্নি আসলে ভিডিও করার মতন অবস্থা ছিল না, প্রচণ্ড ঝাঁকুনি ছিল। তো আমরা কিন্তু দেখতে দেখতে মাহফুসির কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে মাহফুসির ফেরিঘাট বা স্পিড বোটের ঘাট, যেটাই বলেন কিনা। একদম আপনি কিন্তু মাহফুসির কাছাকাছি আসলেই হোটেলগুলো দেখতে পারবেন, বিশেষ করে কানি এরিনা এগুলো দেখা যায়। তো আমরা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছি এবং আমাদের কিন্তু হোটেল কানি থেকে এখানকার ম্যানেজার এসছে রিসিভ করার জন্য। বেশ কিছু স্টাফ এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য, তারা খুবই সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করছিলেন। আর এই হচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই মাহফুসি, স্বপ্নের মাহফুসি, যেখানে যাবার যে জায়গাটায় দাঁড়িয়ে ছবি তোলার সবাই স্বপ্ন দেখে, আমরাও দেখতাম। তো আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, হয়তো সামনে আপনাদের স্বপ্নও পূরণ হবে। আর এই যে সবাই আস্তে আস্তে কিন্তু নিচে নেমে একত্রিত হচ্ছে। এখানে সব কিছু খুব সুন্দর করে মেনটেন করা হয় এবং সুন্দর করে সবাইকে একসাথে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে বললাম, সব কিছু ডিস্টেন্স মালদ্বীপে এত কাছাকাছি, আসলে পায়ে হেঁটেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এবং এখানে যে টুকটাক আপনি দ্বীপগুলোতে যে সমস্ত যানবাহন দেখবেন, সেগুলো আসলে ওখানকার স্থানীয় জনগণই ব্যবহার করে। আর ট্যুরিস্টদের জন্য সেরকম কোনো যানবাহন নেই, সত্যি কথা বলতে প্রয়োজনও পড়ে না। তো ঢাকা থেকে আমাদের মালদ্বীপের মাহফুসি পর্যন্ত যে পুরো জার্নিটা, সেই ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। এই ভিডিও আর লম্বা করছি না। আমাদের মাহফুসি মালদ্বীপের আরও যে জায়গাগুলো আমরা ভিজিট করেছি এবং যা যা অ্যাক্টিভিটি ছিল, সে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও আপলোড হবে আমাদের পেজে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।